বিষণ্ণ মনে ছাদে দাঁড়িয়ে আছে মানহা। জীবনটা এলোমেলো হয়ে গেছে তার। জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। জীবনের মানে খুঁজে পায় না মানহা। মাঝে মাঝে নিজের জীবন নিজে শেষ করে দিতে মন চায়। আত্মহত্যা মহাপাপ না হইলে কবে আত্মহত্যা করত। মানুষের বিষাক্ত কথা শুনতে শুনতে তার কান পচে গেছে। ছাদে ঝুলানো দোলনায় গিয়ে বসে পড়ে মানহা। আকাশ মেঘলা বিধায় রোদের তেজ নেই। হালকা হালকা রোদে পরিবেশটা ভালো লাগছে মানহার কাছে। উদাসীন হয়ে চেয়ে থাকে আকাশের পানে। হঠাৎ মানহার ফোনে একটা কল আসে। আননোন নাম্বার দেখে খানিকটা অবাক হয়। তার নাম্বারটা অপরিচিত কারোর কাছে নেই। তাহলে কে কল করেছে ভাবায় মানহাকে। প্রথমবার বেজে বেজে কেটে যায়। কল রিসিভ করবে কি করবে না দ্বিধায় পড়ে। মানহার ভাবনার মাঝেই আবার কল আসে। এবার রিসিভ করবে বলে ভাবে জরুরি কিছু বলতে ফোন দিতে পারে। ফোনটা রিসিভ করে কান নেয় মানহা। ফোনের ওপাশ থেকে কেউ কথা বলছে না। মানহাও চুপ করে আছে। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনছে, কিন্তু কথা বলছে না। ফোনের ওপাশের জন কী বলে শুরু করবে সেটা বুঝে উঠতে পারছে না। বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। মানহা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, এ কে রে ভাই আপনি? খেয়ে দিয়ে কাম কাজ নেই? ফোন দিয়ে যেহেতু কথা বলবেন না, তাহলে ফোন দেওয়ার মানে কি? যত সব আজারা লোকজন। কথা বলতে এত সমস্যা থাকলে ফোন দিয়ে বসে আছেন কেন? ফোনটা কেটে দিলেই তো হয়। নাকি টাকা বেশি হয়ে গেছে? কোনটা? বলে থেমে যায় মানহা। বন বিড়াল। গম্ভীর কৌশলী কণ্ঠে থমকে যায় মানহা। তাকে কি বলল? কি বললেন আপনি? বন বিড়াল। ফোন দিয়েছেন কেন? কে আপনি? কাকে চাই? বন বিড়াল কে? উফ, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কেমনে? তা থেকে ভালো ধীরে সুস্থে বলুন। বন বিড়ালকে? ফোন কেন দিয়েছেন? মন ভালো হয়েছে তোমার? মানে? শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি। মানুষের কাজ কথা লাগিয়ে বেড়ানো। কে কী বললো তাই নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। তুমি নিজে কেমন সেটা বড় বিষয়। অন্যের কথায় কান দিলে তোমারই খারাপ লাগবে, তুমি কষ্ট পাবে। এটাই তাদের কাজ, যাতে তুমি কষ্ট পাও। বুঝেছো আমার কথা? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে লোকটা। এতক্ষণ চুপ করে সবটা শুনছিল মানহা। লোকটা ঠিকই বলেছে, অন্যের কথায় কান দিলে নিজেরই খারাপ লাগবে। কি হলো, চুপ কেন? মানহা নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে উত্তর দেয়, হ্যাঁ বুঝছি, বাট কে আপনি? আমার নাম্বার পেলেন কোথায়? আচ্ছা রাখি এখন, পরে কথা বলবো, আমি এখন ব্যস্ত আছি। আরে, আবার একটা প্রশ্নেরও তো উত্তর দেননি, এখন ব্যস্ততা দেখাচ্ছেন? খুব ভালো। বনবিড়াল, সত্যি আমি অনেক ব্যস্ত, পরে কথা বলবো। আর মন খারাপ করে থেকো না, বলে কল কেটে দেয়। ফোনের ওপাশে থাকা লোকটা মুচকি মুচকি হাসে মানহার মুখের এক্সপ্রেশনে কথা ভেবে। মানহা ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। আননোন নাম্বার থেকে ফোন দিয়ে তাকে এত এত কথা বলল, অথচ লোকটা তার পরিচয় দিল না। আজব, লোকটা আমাকে চেনে কিভাবে? আর আমার যে মন খারাপ এটাই বা জানলো কি করে? আবার আমাকে বন বিড়াল বলল? উফ আল্লাহ, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হা আল্লাহ, জীবনটা কেন এমন জটিল করে দিচ্ছ? খানবিলে বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর 5 দিন পরে অয়ন আর নীরার বিয়ে। সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বিয়ের 5 দিন আগে থেকেই সবাই আসতে শুরু করে দিয়েছে। আজ সন্ধ্যায় মানহার ফুফি, ফুফা, ফুফাতো ভাই বোনেরা আসবে। মানহা খুব খুশি তার ফুফি আসছে। এই 15টা দিনকে মনে হয়েছে 15টা বছর তার ফুফিকে দেখেনি। প্রতিদিন কথা হলেও মন ভরে না। যে মানুষগুলো এই 2 বছর তাকে আগলে রাখছে, তাদেরকে কি করে ভোলা যায়? তার একাকিত্বের দিনে তারাই তাকে সঙ্গ দিয়েছে। তাকে হাসানোর জন্য কি না করেনি, ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে মানহার। মায়ের দেখে ভাবনা থেকে বেরিয়ে আসে মানহা। হ্যাঁ আম্মু, বলো কি করতে হবে? মারে, কষ্ট করে তোর ফুফির রুমটা গুছিয়ে দে, আমি কাজ ফেলে যেতে পারছি না। আচ্ছা আম্মু, আমি গুছিয়ে রাখছি, বলে পা বাড়ায় দোতলায়। ড্রয়িং রুম জুড়ে হইচই হচ্ছে। মানহার ফুফি তানভি খান আবেগ আপ্লুত হয়ে যান নিজের পরিবারকে দেখে। কতগুলো দিন পর নিজের কাছের মানুষগুলোকে দেখছে। মানহার ফুফির এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তাসকিন আর মেয়ে তানসি। ছেলেটা বড় আর মেয়ে ছোট। তাসকিন আর তানসি দুজনে মানহার ছোট। তানসি দৌড়ে গিয়ে মানহাকে জাপটে ধরে হাঁক করে। মানহা টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে নিজেকে সামলে তানসিকে জড়িয়ে ধরে। তানসি ইনোসেন্ট ফেস করে বলে, আপু, তুমি আমাকে ভুলে গেছো? একটু খোঁজও নাও না। নিজের পরিবারকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেছো? আরে পাগলি বোন আমার, একটু ব্যস্ত ছিলাম, সেজন্য তোর সাথে কথা বলতে পারিনি। আমি যখনই ফুপিমনির সাথে কথা বলতাম তখন তুই থাকতি না। থাক, তোমাকে আর বলতে হবে না, আমি সব জানি, বলে দূরে সরে দাঁড়ায়।
আচ্ছা বনু, সরি, আর হবে না। এই দেখ, আমি কান ধরেছি। তানছি তাকিয়ে দেখে সত্যি সত্যি তার মানহাপু কান ধরেছে। আচ্ছা মেনে নিলাম, আর যেন না হয়। যথাজ্ঞা ম্যাম। মানহার বলার ধরন দেখে হেসে ওঠে তানসি। মানহার ফুপিরা সবাই ফ্রেশ হতে চলে যায়। রাতটা অনেক হাসি ঠাট্টার মাধ্যমে কাটায়। আজ শপিংয়ে যাবে সবাই। মানহা তার ফুফাতো ভাই বোনের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তাদের এখন হয়নি। খান পরিবার থেকে যাবে অয়ন, মিরাজ, তাসকিন, মানহা, তানসি, অয়নের খালাতো বোন মাইশা, আরও কয়েকজন কাজিন আছে, তারা যাবে। সবাইকে গাড়িতে বসে অয়ন ড্রাইভ করছে। অয়নের পাশের সিটে তাসকিন, আর সবগুলো পেছনে। তাসকিন সবার থেকে আলাদা, চুপচাপ স্বভাবের। সব খুব কম কথা বলে, বেশি কথা বলা পছন্দ করে না। চুপচাপ নিজের মতো কানে এয়ারপোর্ট গুজে এফবি স্ক্রল করছে। তাসকিনের মতো মানহাও সেম কাজ করে, কিন্তু সেটা বেশিক্ষণ টেকে না। ফোন কেড়ে নেয় মানহা থেকে। পেছনে সবগুলো হইচই শুরু করে দিয়েছে। তাদের আনন্দকে আরও বেশি করতে একটা গান প্লে করে অয়ন। এতে তানসির জোরে চিৎকার করে ওঠে খুশিতে। শপিং মলে গিয়ে এক সাথে হয় নীরা আর আবরার। তারা দুজনে আসে, আর কাউকে আনেনি। তারা একটা বেস্ট মলে যায়। আবরারকে দেখে এগিয়ে এসে একটা ছেলে, স্যার, এখানে আসার কি দরকার ছিল? একটা ফোন করলে তো আপনার বাসায় সব হাজির হয়ে যেত। আবরার মুচকি হেসে উত্তর দেয়, এখানে এসে কেনার যে আনন্দ সেটা তো আর হতো না। সবাই মিলে একসাথে একটু ঘোরাঘুরি হয়ে গেলে সাথে কেনাকাটাও। কি বলো? জি স্যার, আপনি ঠিক বলেছেন। ভিতরে আসুন স্যার। আবরার একটা চেয়ারে বসে। অয়নের একটা কল আসায় এতক্ষণ এখানে ছিল না। ফোন পকেটে রাখতে রাখতে ভেতরে আসে। অয়নকে দেখে ছেলেটা বলল, স্যার আপনিও আসছেন? আগে বলবেন না? আজকে আমাদের শুভ দিন, নইলে আপনাদের মতো দুটো কাস্টমার একসাথে আসে। অয়ন হাসি মুখে ছেলেটার কথায় সায় দেয়। আবরারের পাশে আরেকটা চেয়ারে বসে অয়ন। দোকানদার ছেলেটা একটা একটা করে অনেকগুলো শাড়ি বের করে বলে, স্যার, এগুলো আমাদের দোকানের সবচেয়ে বেস্ট কালেকশন। আবরার শাড়িগুলোর মধ্য থেকে একটা সাদা রঙের কি সুন্দর কাজ করা শাড়ি দেখে সেটা হাতে নিয়ে দেখে আবরার। সাদার ওপর ছোট ছোট স্টোনের কাজ করা শাড়িটা অসম্ভব রকমের সুন্দর। অয়নের মেয়ে কাজিনগুলো জিনিস দেখতে ব্যস্ত। নীরা আর মানহা দুজনে একসাথে কাপড় দেখছে। অয়ন মানহা আর নীরাকে ডাক দেয়। দুজনে আসলে অয়ন নীরার জন্য বিয়ে শাড়ি পছন্দ করতে বলে। নীরার একটা একটা করে শাড়ি দেখে, কিন্তু সবগুলো এত বেশি সুন্দর যার জন্য সবগুলো পছন্দ হয়েছে। কোনটা রেখে কোনটা নেবে কনফিউজড হয়ে পড়ে। বলে, অয়ন প্লিজ তুমি চুজ করে দাও, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, সবগুলো খুব সুন্দর লাগছে। মানহা নীরার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। অয়ন তার ভেতর থেকে লাল রঙের একটা শাড়ি নীরার ওপর ধরে বলে, পারফেক্ট, এটাই তোমাকে খুব মানাবে। আমরা শাড়িটা ধরে বসেই থাকে, আর চোখে মানহাকে দেখে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু কিচ্ছু নিচ্ছে না। আবরার কিছু একটা ভেবে সবার আড়ালে ছেলেটাকে ডেকে শাড়িটা প্যাক করতে বলে। সবার কেনাকাটা শেষ হলে শপিং মল থেকে বের হয় সবাই। আজ অনেক বেশি গরম পড়ছে। গরমে অবস্থা কাইল হয়ে গেছে সবার। আবরার শুভ্র রঙের শার্ট পরে আসছে, সাথে কালো প্যান্ট। গরমে ঘেমে ভিজে গেছে শরীর। হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছে। পেছন থেকে লক্ষ্য করে মানহা। চারপাশের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে আবরারকে। কেন যেন মানহার রাগ লাগে। কেন রে ভাই, তোরা পুরুষ মানুষ দেখোসনি? এভাবে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছিস কেন? নিজের ভাবনায় নিজে অবাক হয় মানহা। সে কেন এসব ভাবছে? তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসে পড়ে। দুইটা গাড়িতে সবাই ভাগ করে বসে। তানসি তো ভাবিকে ছাড়া বসবেই না। মানহাকে সাথে নিয়ে গেছে, সে ভাবের সাথে অনেক গল্প করবে। আবার ড্রাইভিং সিটে বসে আছে। তানসি নীরাকে নিয়ে পেছনে সিটে গিয়ে বসে পড়ে। মানহা পেছনে বসতে গেলে আবরের কথায় থেমে যায়। আমাকে দেখে কি ড্রাইভার মনে হয়, যে যার ইচ্ছে মতো বসছে? কেউ একজন সামনে আসো। তানসি মানহাকে বলে, আপু প্লিজ তুমি ভাইয়াটার পাশে বসো, আমি ভাবিমনির সাথে বসবো। মানহা আমতা আমতা করে বলে, আমি? হ্যাঁ আপু তুমি, প্লিজ ভাইয়ের কাছে বসো না। নীরার কথায় অগাতা আবরারের পাশের সিটে বসতে হয় মানহার। সিট বেল্ট বেঁধে ভালো করে বসে। মানহাকে ভালো করে বসতে দেখে গাড়ি স্টার্ট দেয় আবরার। গাড়ি চলছে নিজ গতিতে। পেছনে নীরা আর তানসি গল্পের ঝুড়ি খুলে বসেছে। গাড়ির ভেতর যে আরও দুটো মানুষ আছে সেটা জানেই না তারা। মানহা গাড়ির গ্লাস নামিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে থেকে বাতাস এসে মুখে বাড়ি খাচ্ছে মানহার। শরীর শীতল হয়ে উঠেছে মানহার, খুব ভালো লাগছে। গাড়ির ড্রাইভিং করছে আর আর চোখে মানহাকে দেখছে। তারপর বলল, শুনুন। আবরারের ডাকে বাইরে থেকে মুখ সরিয়ে আবরারের দিকে তাকিয়ে বলে, জি বলুন। একটা প্যাকেট বের করে মানহার দিকে দিয়ে বলে, এটা আপনার জন্য। মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার জন্য কেন? নিন না।
আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, লাগবে না। কেউ যদি উপহার দেয় সেটা কি ফিরিয়ে দিতে হয়? উপহার? অবাক হয়ে বলে। যে ভেবে নিন না, এটা আমার তরফ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার। মানহা আর কিছু বলতে পারে না, না করলে লোকটাকে অপমান করা হবে, সেজন্য ভদ্রতার খাতিরে নেয়। ধন্যবাদ। পেছন থেকে নীরা আর তানছি একসাথে চিল্লিয়ে বলে, আমরা কিন্তু দেখে ফেলেছি। আপুকে লুকিয়ে গিফট দিচ্ছেন? দুজনের কথা শুনে লজ্জায় পড়ে যা মানহা। লজ্জা মাথা নিচু করে ফেলে, আবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে যেন কিছুই হয়নি। 10-12 মিনিট পর একটা রেস্তোরাঁয় আসে সবাই। দুপুরের খাবার খেয়ে তারপর যাবে। দুইটা টেবিলে বসে পাঁচজন করে, তারা মোট 10 জন এখানে। খাবার পাট চুকিয়ে দুই দিকে দুইটা গাড়ি রওনা হয় বাসার উদ্দেশ্যে। বসার ঘরে বড়রা বসে আলোচনা করছে, আর একটা দিন পরে বিয়ে। সব আত্মীয় স্বজনরা চলে আসছে, আর সন্ধ্যায় গায়ে হলুদ অয়ন আর নীরার। সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে। সময় যত যাচ্ছে মানহা যাওয়ার দিন তত ঘনিয়ে আসছে। সে থাকতে চায় না এই বিষাক্তময় শহরে, যে শহর তাকে অসহ্য যন্ত্রণাদায়ক পীড়া দেয়। থাকতে চায় না সেখানে যেখানে মানুষগুলো তাকে ডিভোর্সি শব্দটা সমাধান করে। নিজের আপনজনদের ছেড়ে চলে যাবে, নিজের কষ্ট হলেও ছেড়ে থাকতে হবে বাবা মা ভাই বোন সবাইকে। মানহার জবটা হয়ে গেছে আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিতে। নিজের যোগ্যতা পেয়েছে তার চাকরিটা। বিয়ের পরেও চুরি করে পড়াশোনা চালিয়ে গিয়েছিল মানহা, সেটা তার প্রাক্তন স্বামী জানতো না। পরিবারের কাউকে সে জানায়নি। কিভাবে জানাবে? জানালে সে যেতে পারবে না, তাকে আটকে দেবে। মায়ের মুখটা বারবার ভেসে উঠছে মানহার। প্রথম যেদিন এসেছিল সেদিন কি খুশি হতে দেখেছিল, আর যেদিন কাউকে না বলে চলে যাবে সেদিন কি হবে? তার মা কাঁদবে, হ্যাঁ, তার মা বাবা তার জন্য কষ্ট পাবে, কান্না করবে। আর তার অয়ন ভাই যখন বাড়ি এসে দেখবে মানহা চলে গেছে, তার কি খুব কষ্ট পাবে? তার ছোট্ট ভাই মিরাজ আপুকে না দেখে কান্না করবে হয়তোবা। তার বড় চাচু চাচি তারাও কি তার জন্য মন খারাপ করবে? সেটা ভেবেই খুব কান্না পাচ্ছে মানহার। নিজের রুমে দরজা বন্ধ করে হাউমা করে কান্না করছে মানহা। অতিরিক্ত কান্না করার ফলে হেঁচকে ওঠে, সবকিছু এলোমেলো লাগছে। সবকিছুই বাড়িতে এত বড় আয়োজন, হাসি ঠাট্টা সবকিছু বিদঘুটে লাগছে। দম বন্ধ হয়ে আসছে, সবকিছু অসহ্য লাগছে। চার দেয়ালে নিজেকে বন্দি করে রাখছে। সবার সামনে যেতে মন সায় দিচ্ছে না। বাইরে গেলেই লোকজন এক এক কথা বলবে, যেটা মানহা সহ্য করতে পারবে না। মানুষের মুখ কি ঠেকানো যায়? না, যায় না। মানহা কিভাবে ঠেকাবে? সেই তো সবার মুখ থেকে ডিভোর্সি শব্দটা শুনতে হবে। তার থেকে ভালো এই ঘরে সে ভালো আছে। তার আর সব ভাই বোনেরা কি সুন্দর জীবনযাপন পার করছে, আর সে কিছু মানুষের তিক্ত কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এই ভিনতে সে তাকে বলার মতো কেউ নেই। না আছে এদের মতো এক একটা অমানুষ, না আছে কুটনামি। সেখানে ঠিকমতো নিঃশ্বাসটা অন্তত নিতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। নীরের গায়ে হলুদের জন্য তাদের বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আবরার নিজে সব কিছু তদারকি করছে, নিজ দায়িত্বে সব অ্যারেঞ্জমেন্ট করছে। একমাত্র বোনের বিয়েতে কিছু কমতি রাখতে চায় না। নীরা খুব খুশি, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবে। এর মতো খুশি পৃথিবীতে আর একটাও নেই। সব ভালোই পূর্ণতা পায় না। নীরা খুব ভয় থাকতো যদি অয়নকে মেনে না নেয়, কিন্তু তাকে ভুল প্রমাণ করে সবাই অয়নকে মেনে নেয়। না মানার কোনো কারণ নেই, কারণ তাদেরও যেমন নাম ডাকা আছে, অয়নদেরও তেমন নাম ডাকা আছে। কালকে সারা জীবনের জন্য অয়নকে নিজের করে পাবে নীরা। পার্লারের মেয়েরা এসে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিয়েছে, হলুদের জন্য সুন্দর করে সাজিয়েছে। ভারী মেকআপের জন্য নীরাকে চেনা দুষ্কর হয়ে গেছে। নীরাকে নিয়ে স্টেজে বসানো হয়। প্রথমে নীরার মা আয়েশা বেগম হলুদ ছোঁয়ান, তারপর একে একে সবাই নীরাকে হলুদ লাগায়। ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তুলছেন। অয়নদের বাড়ির ছাদে হলুদের অনুষ্ঠান করা হয়। অয়নকে ছাদে নেওয়া হয়, ফিরের ওপর দাঁড় করিয়ে দেয় অয়নকে। বাড়ির বয়স্ক মহিলারা তাকে হলুদ ছোঁয়াবে আগে, তারপর কাজিনরা। অয়ন ছাদে এসে সব জায়গায় চোখ বুলিয়ে নেয়, কিন্তু নির্ধারিত মানুষটাকে পায় না। অনেকক্ষণ ধরে খেয়াল করছে, মানহাকে পাচ্ছে না, বলতে তার ছায়া পর্যন্ত পায়নি। অয়ন ফিরে থেকে নেমে যায়, সবাইকে বলে আমি 5 মিনিটের মধ্যে আসছি। সত্যি সত্যি 5 মিনিট পর ফিরে আসে অয়ন, সাথে মানহাকে নিয়ে। মানহা কিছুতেই আসবে না, কিন্তু অয়ন জোর করে আনছে। মানহাকে ব্ল্যাকমেল করেছে, সে যদি না যায় তাহলে সে হলুদ ছোঁয়াবে না, আর হলুদ না লাগালে বিয়ে হবে কিভাবে। মানহা বাধ্য হয়ে ছাদে আসছে, নিজের পাশে দাঁড় করিয়ে নিজে ফিরের উপর দাঁড়ায়। ইয়াসমিন বেগমকে হলুদ লাগাতে বলে। মুরব্বীরা হলুদ লাগানোর পর মানহাকে লাগাতে বলে। মানহা বাটি থেকে হলুদ নিয়ে অয়নের মুখে লাগাতে যাবে, এমন সময় অয়নের মামির কথায় থেমে যায় মানহার হাত। চোখ ছলছল করে ওঠে। এই মেয়ে দাঁড়াও, তুমি তো ডিভোর্সি।
আর একটা ডিভোর্সি মেয়ে হয়ে কিভাবে হলুদ ছোঁয়াবে? তুমি হলুদ ছোঁয়ালে ঘোর অমঙ্গল হবে অয়ন বাবার। ইয়াসমিন, এটা ধরে দিস না, আমাদের অয়নের কপাল পড়বে। এই কথা শুনে মানহা দৌড়ে চলে যেতে গেলে অয়ন হাত ধরে আটকে দেয়। অগ্নির দৃষ্টিতে তার মামির দিকে তাকায়। অয়নের তাকানো দেখে তিনি ভয় পেয়ে যান। আমতা আমতা করে ফের বলেন, অমন করে তাকাস কেন? আমি কিন্তু সত্যি কথা বলছি, তোর ভালোর জন্য। আমার ভালো আমি বুঝবো, আমার ব্যাপারে কাউকে নাক গলাতে হবে না। আর মামি, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, বাট আপনি যদি আপনার লিমিট ক্রস করে ফেলেন তাহলে আমার কিছু করার নেই। আমি বলে যাব সম্পর্কে আপনি আমার মামি হন। আর ভুলেও কোনো দিন ডিভোর্স শব্দ উচ্চারণ করবেন না আমার বোনের সামনে। শুধু আপনি না, এখানে থাকা প্রত্যেকটা মানুষকে বলছি, আমি যেন আর কোনো দিন না শুনি আমার বোনকে এইসব বলতে। তাহলে তার সাথে খুব একটা ভালো হবে না, বলে দিলাম। একটু থামে, তারপর একটু নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, মানহা, তুই তো এমন না। তুই কেন মুখ বুজে সহ্য করে যাচ্ছিস? কেন প্রতিবাদ করছিস না? যে তোকে সম্মান করবে না তাকে কেন তুই সম্মান করবি? মানহা ভাইয়ের দিকে ছলছল নয়নে তাকায়, এখনই কেঁদে ফেলবে। আর শোনো সবাই, এখানে সবার সামনে মানহা আমাকে হলুদ লাগাবে, দেখি কে আর কার বুকে সাহস আছে মানহাকে বাধা দেয়ার। মহিলাটা চুপচাপ গিয়ে একপাশে দাঁড়ায়, মুখের দিকে তাকানো যাচ্ছে না। মনে মনে মানহাকে যা ইচ্ছে তাই গালাগালি করছে। তানিয়া বেগম শাড়ির আঁচল দিয়ে মুখে চেপে ধরে কান্না করছেন। তিনিও যে কাউকে কিছু বলতে পারছেন না। আত্মীয় স্বজনদের সাথে খারাপ বিহেভ কীভাবে করবেন? ইয়াসমিন এগিয়ে এসে তানিয়ার কাঁধে হাত রেখে বলেন, কাঁদিস না বোন, আবার কথা কিছু মনে করিস না। উনি এমনই, জানিস তো। আমি জানতাম না আপা এমন একটা কাজ করবে। দেখ, আমার অয়নটা সঠিক জবাব দিয়েছে। অয়ন ওর বোনের কষ্ট পেতে দেবে না, দেখে নিস। হ্যাঁ ভাবি, তুমি ঠিক বলেছ। মানহা অয়নকে হলুদ ছোঁয়ায়। মানহার সব ভাই বোন অয়নের জবাব দেওয়ায় খুব খুশি। মিরাজ তো মহিলাকে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে, তার কোনো রাইট নাই তার আপুকে এভাবে বলায়। তানসি তো না পেরে বলেই ফেলে, মহিলাকে সুইমিং পুলে ফেলে দিয়ে চুবাবে। তানসির কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলে। হলুদের অনুষ্ঠান শেষ হতে মুরব্বীরা যে যার কাজে চলে যায়, আর মেয়েগুলো সব বিয়ের প্ল্যান করতে গোল হয়ে মানহার রুমে বসে। অনেক রাত পর্যন্ত সবাই ভাই বোনেরা মিলে আড্ডা দেয়। তারপর যে যা জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা, খানবাড়ির ছোট সদস্যগুলো বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মানহা চুপচাপ বসে সবার কার্যকলাপ দেখছে। কে কী করছে না করছে সবটা নোটিশ করছে। সবাই কত এক্সাইটেড বিয়ে নিয়ে। এখনও ঢের সময় আছে। বরযাত্রী যাবে 1টার দিকে, আর এখনই সাজা নিয়ে মাতামাতি করছে। মানহা বিছানা থেকে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। তার গোসল করা হয়ে গেছে, চুলগুলো শুকালেই এখন হবে। অয়ন নিজের রুমে বসে নীরার সাথে ফোন আলাপ করছে। কোথা থেকে হুট করে একটা ছেলে অয়নের রুমে ঢুকে ফোনটা নিয়ে নেয়। হঠাৎ ফোন নিয়ে নেওয়ায় হকচকিয়ে যায়, সাথে মেজাজটাও খারাপ হয়ে গেছে। কিছু বলতে গিয়ে থেমে যায় অয়ন, মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয়। ছেলেটা মুচকে হেসে অয়নের সামনে গিয়ে বসে। অয়ন আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয়। অয়নের কাণ্ডে হো হো করে হেসে ওঠে ছেলেটা হাসা দেখে অয়ন বলে, এমন ছাগলের মতো হাসছিস কেন? ছেলেটা হাসি থামিয়ে বলে, অয়ন, আরেকটু পর তোর বিয়ে, আর তুই বাচ্চাদের মতো করছিস। লোকে কি বলবে মামা? তুই কেন হাসছিস সেটা বল। যা এখান থেকে, তোকে আমার ভালো লাগছে না, চলে যা। ভাই, বোঝার চেষ্টা কর, অনেক প্যারায় ছিলাম। একটা ডিল নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। দেখ রাকিব, আমাকে পাগল বোঝাতে আসিস না, আমি সব জানি। রাকিব অয়নের বন্ধু, রাগ করিস না বন্ধু, আর কিছু মিস যাবে না। আচ্ছা যা, এবারের মতো মাফ করে দিলাম। এবার আবার ফোনটা তো দে, তোর জন্য ঠিক করে কথা বলতে পারলাম না। বন্ধু কস কি? তুই ভাবির লগে কথা বলছিলি? আগে কবি না, বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে নিরাশ হয় রাকিব, কারণ নীরা ফোনটা অনেক আগে কেটে দিয়েছে। যা, ভাবি তো লাইনে নেই। আচ্ছা তুই বসে বসে এত সময় নষ্ট করছিস কেন? কত বাজে জানিস? আন্টি আমাকে বলল তোকে তাড়াতাড়ি রেডি করে দিতে, একটু পর বের হবে। আচ্ছা বুঝলাম। বরযাত্রী রেডি, যাত্রা শুরু করে কনে বাড়ির উদ্দেশ্যে। সব ভাই বোনেরা বরের গাড়িতে উঠেছে, আর বাকি লোকগুলো অন্য গাড়িতে। নীরাকে পার্লার থেকে 2টা মহিলা এসে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। নীরাকে দেখতে খুবই সুন্দর লাগছে, লাল রঙের শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে। নীরার খালাতো বোন বর্ষা হেসে হেসে বলে, আপু, আমি 100% শিওর দুলাভাই তোমাকে দেখলে হার্ট অ্যাটাক করবে। তোমাকে এত সুন্দর লাগছে না। নীরা লজ্জা মাথা নিচু করে বলে, চুপ কর, বেশি কথা বলিস কেন? ওরে বাবা, আমার আপু দেখে লজ্জা পাচ্ছে। আর কিছু বলার আগেই বাইরে থেকে আওয়াজ শোনা যায়, বর এসেছে, বর এসেছে। বর্ষা ছুটে চলে যায় গেট ধরতে। রুমে নীরা একা একা বসে আছে। নীরার অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়, যা এর আগে কখনো হয়নি। একটু পর সে অন্য কারো হয়ে যাবে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে।
অনেকগুলো ছেলে মেয়ে মিলে বরের গেট ধরেছে। তাদের দাবি তাদেরকে 50,000 টাকা দিতে হবে। অয়ন চুপচাপ শুনছে, কারণ তার ভাইয়েরা মেয়েদের সাথে তর্ক করছে তারা এত টাকা দিতে পারবে না, তারা 5,000-এর বেশি দিতে পারবে না। শেষমেশ 20,000 টাকা দিতে রাজি হয় অয়ন। অয়নের কাজে মিরাজরা অখুশি, কিন্তু কিছু বলে না। তারা বাড়ি গিয়ে নেবে, ছাড় দেবে না। মানহা এসব ঝামেলা থেকে দূরে দাঁড়িয়ে আছে। মানহাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার এগিয়ে এসে মানহার পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর বলে, আপনাকে খুব সুন্দর লাগছে মিস মানহা, শাড়িটা পরার জন্য অসংখ্য ধন্যবাদ। মানহা মুচকে এসে ধন্যবাদ বলে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের পানে। তাদের মাঝে আরও কিছুক্ষণ কথা হয়, তারপর বিয়ের আসরে চলে যায়। 3 কপুলের মাধ্যমে অয়ন আর নীরার বিয়ে সম্পূর্ণ হয়। ধীরে ধীরে ধরণীতে সন্ধ্যা নেমে আসছে। এবার বিদায়ের পালা। নীরাকে আজ আপন নির থেকে চলে যেতে হবে, প্রিয় মানুষগুলো থেকে দূরে যেতে হবে। নীরা খুব কান্না করছে, বাবা মা ভাইকে জড়িয়ে ধরে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নীরা। আনোয়ার হোসেন অয়নের হাতে নীরাকে তুলে দেন, একমাত্র মেয়েকে অন্যের ঘরে দিয়ে দেন। নিজেকে সামনে রাখছেন, পুরুষের কান্না করতে নেই। আবরার সবার সামনে থেকে চলে যায়। বোনের চলে যাওয়া নিজ চোখে দেখতে পারবে না। অয়নের হাত ধরে শুরু করে নতুন এক জীবন। খানবিলা হয়ে উঠেছে জাঁকজমক। নতুন বউ এসেছে, সবাই ঝাঁক বেঁধে আসছে বউ দেখতে। রাত 10টা। অয়নের রুমের সামনে দাঁড়িয়ে আছে মানহা, তানসি, মিরাজ, তাসকিন, মাইশা, রিয়া, আরও কয়েকজন কাজিন। মানহা আসতে চাইছিল না, কিন্তু সবাই জোর করে আনছে। সে না থাকলে নাকি অয়ন তাদের টাকা দেবে না। তাই তো ভাই বোনদের খুশির জন্য নিজেকে হাসি মুখে প্রেজেন্ট করতে হলো সবার সামনে। অয়ন নিচ থেকে উপরে এসে নিজের রুমের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে নিচে নামার জন্য পা বাড়াতে তাকে জাপটে ধরে মিরাজ আর তাসকিন। অয়ন আর নড়তে পারে না। মানহা সামনে এসে বলে, ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটো ঠিক করছিলে না। আমি কি করলাম বোন? আমাদের হক আমাদের বুঝিয়ে দিয়ে তুমি রুমে প্রবেশ করো, তা না করে আমাদের দেখেই পালাচ্ছ। ছি। আচ্ছা তোদের ডিমান্ড বল, তানসি চেঁচিয়ে বলে। 50,000 টাকা, 1 টাকা কমও ছাড়বো না। 50,000, বুঝেছো ভাইয়া? নয় হ্যাঁ, সবাই একসাথে বলে। আমার কাছে এত টাকা নেই, বিশ্বাস করতো না। অজুহাত বাদ দিয়ে আমাদের টাকা দিয়ে দাও। ভাবি তোমার জন্য অপেক্ষা করছে, বেচারা আর কতক্ষণ অপেক্ষা করবে বলো, টেনে বলে। নীরার কথা মাথায় আসতে মুচকে মুচকে হাসে অয়ন, সেটা সবাই লক্ষ্য করে বলে, হাসলে না ফাঁসলে। সবার কথা অয়ন হকচকিয়ে যায়। তারপর বলে, ওকে তোদের টাকা দেবো, বাট একটু কমিয়ে বল বোন, নইলে ফকির হয়ে যাব। সদ্য বিয়ে করলাম, এখনও বাসরটাও করতে পারিনি, তার আগে ফকির বানানোর ধান্দা করেছিস তোরা? কাঁদো কাঁদো গলায় বলে। শুধু কথায় চিড়ে ভিজবে না ভাইয়া। আচ্ছা 20,000 নেই, ক্যাশ আছে মাত্র 20,000, আইন নেই। বিকাশে সেন্ড করো, মিরাজ বলে। অয়নকে অগত্যা 50,000 টাকা দিতে হলো সবাইকে। টাকা পেয়ে অয়নের হাতে চাবি ধরিয়ে দিয়ে কেটে পড়ে সবগুলো। আর অয়ন নিজের রুমে ঢুকে পড়ে। নীরা ঘোমটা দিয়ে বসে আছে খাটে। অয়নকে দেখে নেমে এসে সালাম করতে চায়, কিন্তু করতে পারে না। তার আগে অয়ন নীরার হাত ধরে ফেলে। দুজনে ফ্রেশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দেখতে দেখতে অয়ন আর নীরার বিয়ের 10 দিন হয়ে গেছে। ছাদে দাঁড়িয়ে মানহা কারোর সাথে ফোনে কথা বলছে। তার টিকিট কনফার্ম হয়ে গেছে, আর 2 দিন পর তার ফ্লাইট। পেছন থেকে কেউ একজন শুনে ফেলে তার কথাগুলো। মানহা কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে কেউ আছে কিনা খেয়াল করেনি। 2 দিন পর দেখা হচ্ছে বলে কল কেটে দেয়। কটা পার্কে পাশাপাশি বসে আছে আবরার আর মানহা। মূলত মানহা একা বাইরে বেরিয়েছিল, কাউকে সাথে আনেনি, নিজে কিছু একান্ত সময় কাটাবে বলে। কিন্তু ভাগ্যক্রমে আবরারের সাথে দেখা হয়ে যায়। ভদ্রতার খাতিরে বসতে বললে আবরার কোনো প্রশ্নবিহীন বসে পড়ে। মানহা দৃষ্টি দূরের বেঞ্চিতে বসা কাপলের দিকে। কি সুন্দর দুজনে বসে আছে। মেয়েটা তার প্রিয় মানুষের কাঁধে মাথা দিয়ে রাখছে। মানহার চোখ ছলছল করে ওঠে। তারও তো জীবনটা এমন হতে পারতো। মাঝে মাঝে অনুভূতিরা বড্ড পীড়া দেয়। আবরার মানহার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়, দেখে একধানে তাকিয়ে আছে। আবরার গলা ছেড়ে বলে, অনুভূতি বড্ড খারাপ জিনিস মিস মানহা, সেটাকে আটকানো কারো সাধ্যি নেই। কখন কার উপর কেমন অনুভূতি হবে কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে অনুভূতির বেড়াজাল আটকে যায়। আমাদের দেহের সবচেয়ে দামি অংশ কি জানেন? কি? হৃৎপিণ্ড। আর সে দামি অংশ যখন কারোর আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন মানুষের মন মরে যায়। আর মন মরে গেলে দেহটাও মরে যায়। মানুষ তখন ঘুনে খাওয়া কাঠের ন্যায় হয়ে যায়। উপরের রং স্বচ্ছ থাকলেও ভেতরটা রংচটা থাকা। আপনার নিশ্চুপ হয়ে মানহার কথাগুলো শোনে। মানহা ভুল কিছু বলেনি। আসলে তো মানুষের ওপরটা যেমন স্বচ্ছ, ভেতরটাও কি তেমনই স্বচ্ছ থাকে? না, ভেতরটা থাকে রংবিহীন। চুপ করে গেলেন যে?
ভুল কিছু বলেছি আমি? আবরারের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, এমনিতেই। হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আবরার থতমতো খেয়ে যায় মানহার প্রশ্নে। এখন কি বলবে? সে মানহার পিছু পিছু আসছিল। মানহা জানলে কি ভাববে? কি হলো? আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি ভিতরে ঢুকছেন, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও, ছোট জবাব। আপনি কি মনে করে আসছেন? কেউ সাথে আসেনি? সঙ্গ দেওয়ার জন্য কি সবাইকে পাওয়া যায়? কিছু কিছু সময় নিজেকে একাই থাকতে হয়। আপনি চাইলে আমি আজীবন সঙ্গ দেব। বিড়বিড় করে বলায় মানহার কর্ণগোচর হয় না আবরারের কথা। কিছু বললেন? না না, কিছু বলিনি, কিছুটা হেসে। ও। দুজনে নিশ্চুপ। আজ উঠি, অন্য কোনো একদিন আবারও দেখা হবে ভাগ্যে থাকলে। এমন করে বলছেন যেন আজও চলে যাবেন। সেই রকমই। মানে? কিছু না। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না থাক, আপনার কষ্ট করতে হবে না। আমার কিছু কাজ আছে, সেটা করে তারপর বাসায় যাব। আচ্ছা। মানহা চলে যায়। আবরার সেদিকে চেয়ে থেকে বলে, আপনাকে কোথাও যেতে দেবো না মিস মানহা। আপনাকে আমার মণিকোঠায় গোপন করে রাখবো। গোধূলির শেষ প্রণয় হয়ে ধরা দেবেন আমার কাছে। কাউকে ছুতে দেব না, ট্রাস্ট মি। প্রণয়, তুমি থমকে থেকো শেষ গোধূলির আলোয়। ভীষণ সঙ্গোপনে আমায় রেখো তোমার মণিকোঠায়। পিছঢালা রাস্তা দিয়ে নিরিবিলি হেঁটে যাচ্ছে মানহা। আশেপাশে কোলাহল, গাড়ির হর্ন, সবটা বিরক্ত লাগছে তার কাছে। আজ পণ করছে হেঁটে হেঁটে বাসা যাবে, আর কবে এমন সুযোগ পাবে তার ঠিক নেই। তাই সুযোগের সদ্ব্যবহার করাটাই উত্তম মনে হয় মানহার কাছে। গোধূলির বেলাটা হাঁটা হয়ে যাবে, খালি পায়ে হাঁটতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এত এত মানুষের মাঝে সেটা বেমানান লাগবে। খুব কষ্ট লাগছে মানহার, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সবাইকে ছেড়ে থাকতে তার যে খুব কষ্ট হবে, কিন্তু ভাগ্যে যা আছে সেটাই হবে। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। সবার জন্য কিছু চকলেট নেবে বলে ভাবে, আর হয়তো দেওয়া হবে না। তার ফুপি আর ফুপা চলে গেছে, তাসকিন আর তানসি থেকে যায়। তারা আরও কিছুদিন থাকবে এখানে। তানসির ওখানে ভালো লাগে না। জন্মভূমি ছেড়ে থাকতে কার ভালো লাগে? কারোই না। তাই তানভি খান রেখে গেছেন দুই ছেলে মেয়েকে। তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে বলে তারা থাকেননি, বাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়। মানহা দোকানে গিয়ে অনেকগুলো চকলেট আইসক্রিম নেয়, নিজের জন্য একটা ড্রিঙ্কও নেয়। ড্রিঙ্ক খেতে খুব ভালো লাগে তার। চকলেটের দাম মিটিয়ে আবারও হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে পা ব্যথা ধরে গেছে, সেজন্য আর হাঁটবে না বলে ঠিক করে একটা রিক্সা দেখে, কিন্তু পায় না। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে রিক্সার জন্য। কোথা থেকে একটা বাইক এসে মানহা সামনে ব্রেক করে। মানহা দু কত পিছিয়ে যায়। মাথায় হেলমেট খুলে ফেলে ছেলেটা। মানহা বলে, আরে রাকিব ভাইয়া, আপনি এখানে কেন? আজ দিকে অনেকের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ আমি। আর কার সাথে দেখা হলো তোমার? এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? কারোর জন্য না, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এখানে রিক্সা কই থেকে পাবা তুমি? প্রায় সন্ধ্যা হয়ে আসলো, আমার বাইকে উঠে পড়ো, নামিয়ে দেব। আমি ম্যানেজ করে নেব, আপনি যেতে পারেন। দেখো মানা, দিন সময় ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। তোমার ভালোর জন্য বলছি, চলো। মানহা ভাবে রাকিব ঠিকই বলেছে, সন্ধ্যা হয়ে আসছে, তাকে বাসা যেতে হবে। বাসার সবাই চিন্তা করবে। অনেক ভেবে চিন্তে রাকিবের বাইকে উঠে পড়ে। দূর থেকে একজোড়া চোখ সবটা দেখে। রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। তাকে বারবার বলা সত্ত্বেও তার সাথে গেল না। আর কোত্থেকে একটা ছেলে এসে বলল, অমনি রাজি হয়ে গেল। এটা ঠিক করলে না বন বিড়াল? রাগে গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মেরে দেয় আর বলে, তুমি শুধু আমার, তোমাকে কারোর হতে দেব না বন বিড়াল, তোমাকে আমার হতেই হবে। গাড়ি নিয়ে হাওয়া চটে চলে যায়। গাড়ির গতি এত জোরে দিছে যে সামনে থাকা গাড়িগুলো সব পিছিয়ে পড়ে যায়। রাকিব বাসার সামনে এসে নামিয়ে দেয় মানহাকে। মানহা ধন্যবাদ বলে বাসার ভিতরে চলে যায়। মানহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত চেয়ে থাকে। দৃষ্টি সীমার বাইরে চলে গেলে বাইকে স্টার্ট দেয় রাকিব। চলে যায় নিজ গন্তব্যে। মানহা ড্রয়িং রুমে এসে দেখে সব ভাই বোনগুলো বসে আড্ডা দিচ্ছে। মানহাকে দেখে নীরা বলে, এই তো আপু চলে এসেছে, এবার আরও মজা হবে। আপু তুমিও আমাদের সাথে জয়েন্ট হও। ভাবি তোমরা আড্ডা দাও, আমার ভালো লাগছে না কিছু, আর এগুলো সবাইকে দিয়ে দাও বলে নীরার হাতে চকলেট আইসক্রিম দেয়। কাউকে কিছু না বলে দোতলায় চলে যায়। সবাই বিস্ময়ে মানহা দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি হলো তার?